26টা অনিয়মের সাথে ডক্টর ইউনূস জড়িত হয়ে গেছেন এই 14 মাসেই। 26টা অনিয়ম, এটা সোজা ব্যাপার না। আমাদের দুর্ভাগ্য যে ওনার মতো একজন লোককে আমরা রাষ্ট্রের সরকারের প্রধান করেছি, এটা মনে হয় ঐতিহাসিক একটা ভুল ছিল। এই দুদক যদি এটা তদন্ত করতে না দেয় তাহলে কিন্তু এমন একটা পরিস্থিতির দিকে যাবে শেষ পর্যন্ত বাংলাদেশ, নেপাল স্টাইলে এদেরকে, এইসব দুর্নীতিবাজদেরকে, আমি রাজনীতিবিদ বলবো না, দুর্নীতিবাজদেরকে তোরাগ নদী, বুড়িগঙ্গা, বালু নদী, শীতলক্ষা সব জায়গায় ধাওয়ায় কিন্তু ফেলবে। তারপর এদের সবাই রাজনৈতিক মৃত্যু হবে। নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের সমাজেও মানে যেন কিছু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি সামাজিক মানুষের চিন্তা ভাবনার মধ্যে। যে আপনি লক্ষ্য করতে কত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুবই আলোড়ন তৈরি করেছে যে এই বিভিন্ন এলাকায় যে সাধু সন্ত যারা আছে তাদের ধরে নিয়ে জোর জবরদস্তি করে চুল কেটে দেওয়া, অমুক করা তমুক করা। এই যে একটা প্রবণতা যে মানে মানুষকে বলা যে তুমি আমার মতো হও, তুমি তোমার মতো থাকতে পারবে না, হ্যাঁ, এই প্রবণতাটা তো আসলে কি গণতান্ত্রিক কিনা। আবার কেউ কেউ দেখো ফান করে বলছে যদি আপনি সাধুদের চুল কেটে দেন, তাদের এরকম লম্বা লম্বা মানে দাড়ি চুল যে আপনার অনিয়ন্ত্রিত অবস্থায় যেটা আছে, তো সেরকম যদি আপনি করেন তাহলে এই সময় যিনি নিজেকে চিন্তিত অথবা ভাবুক বলেন মিস্টার ফরহাদ বাজার, তাকেও তো একটু সাফ সুতরা করা দরকার। তো এইসব এগুলো ফান যদিও, কিন্তু এইগুলি কেন হচ্ছে? অন্য কে কিভাবে থাকবে, যে যার মতো থাকবে তার ইচ্ছা, এটা আমি আপনি কেন হাত দিয়ে যাচ্ছি? এই মানসিকতাটা আসলে এই সমাজে হঠাৎ করে এলো নাকি আগেও ছিল? না, এটা তো আসলে কি আপনার দুর্বল, যদি অ্যাডমিনিস্ট্রেশন দুর্বল থাকে তাহলে এইসব জিনিসগুলি হয়। ব্যাপকভাবে চুল কেটে দেওয়া হচ্ছে, ব্যাপকভাবে চুল কেটে দেওয়া হচ্ছে, হেরেস্তা করা হচ্ছে। তারপরে এখন ধরেন ফরহাদ বাজারের চুল হয়তো কেটে দেবে, নুরুল কবিরের কিন্তু কিছুটা বাপরি আছে, এটা কাটার মতো কিনা আমি জানি না, তবে এরা ইচ্ছে করলে ধরতে পারে, তাকেও ধরতে পারে। অর্থাৎ আপনার ওই নেড়ে মাথা হতে হবে, নেড়ে বাঙালি আছে না, ওই নেড়ে নেড়ে হতে হবে। এখন সবাই তো নেড়ে হবে না, সবাই তো নেড়ে হবে না। এখন এদের বিষয়ে চাপে হইতে হচ্ছে অনেক কিছু। এই যে বাজারগুলি ভাঙতেছে, বাজার মানে কি? বাজার হচ্ছে কবর, কবর। আবার ফাদার বাজারের কবর কেউ যে ভাঙতে আসে, সেটা কিরকম হৃদয় বিদারক একটা বিষয় হয়ে দাঁড়াবে। এইগুলি আমি জানি না যে ইউনূস সাহেব এগুলি লক্ষ্য করছেন কিনা। উনি তো 3-0 নিয়ে আসেন, এখন আরো 4-5 বাড়ানোর চেষ্টা করতেছেন। এখানে যে বাংলাদেশ তো দেশে বিদেশে পৌরবাদী রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়ে যাচ্ছে, একটা ইমেজটা সেটা হচ্ছে। আপনি দেখেন একজন মাতৃসম বৃদ্ধা মহিলা হাত বাড়াই দিল বাংলাদেশের এক তরুণ রাজনীতিবিদ, সে হাতটা সরাই নিল। এটা একটা অপমানজনক কাজ হয়েছে, এটা একটা অপমানজনক কাজ হচ্ছে। এটা আফগানিস্তানে আমি একটা কথা বলি আপনাকে এই জিনিসটা নিয়ে। এই যে আপনি যে কথাটা বললেন যে আক্তার সাহেবের যে আক্তার হোসেন সাহেবের যে আচরণটা, হ্যান্ডশেক করলেন একজন নারীর সঙ্গে, তো এটা যদি আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে উনি হয়তো এটা করেছেন। কিন্তু আমি আবার কাউকেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন গ্রামের একজন দরিদ্র মহিলা ওনার হাত ধরে আছেন, উনি ওই মহিলাকে পিঠের মধ্যে হাত দিয়ে ওনাকে মানে এক ধরনের মানে আপত্ত স্নেহের মতো আর কি যে আচরণটা করে ওটা করেছেন। কারণ উনি গ্রামের বলে কি এটা ধরা যাবে? ইসলাম কি গ্রাম এবং শহর এর মধ্যে কোনো পার্থক্য করে? নারী তো নারী, যদি আপনি বেগানা রমণী হিসেবে ধরেন তাহলে তো সবই একই জিনিস। তো এটা আসলে কি দাঁড়াবে? যে সমস্ত দেখেন উনি পার্টির উনি সেকেন্ড ম্যান অ্যাকচুয়ালি। ওনার পার্টির আর একজন সদস্যা তাসনিম জারা, সে কিন্তু হিজাব পরে না, অত্যন্ত মানে শোভন পোশাক পরে, অত্যন্ত শালীন পোশাক পরে। আমি বলবো সে শালীন পোশাক কখনোই বলা যাবে না, কিন্তু সে হিজাব পরে না। হিজাব পরায় না কেন? তাকে হিজাব পরাইতো। এইখানে জিনিসটা হচ্ছে কি যে ইনস্টিংক্টিভলি করছে, হয়তো ইনস্টিংক্টিভলি করছে, এটা তার করা উচিত হয় না। বাংলাদেশের ভাবমূর্তি আমরা যেন তালেবানি ভাবমূর্তি প্রকাশ না করি। এখন এই যে জোর করে চুল কেটে দিচ্ছে, এইগুলি তো সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। এখন এই গভর্নমেন্ট হচ্ছে একটা অথর্ব গভর্নমেন্ট, একটা বেকুব গভর্নমেন্ট। এই বেকুব গভর্নমেন্টের হাত থেকে মুক্তি পাওয়া দরকার। ইউনূস সাহেব এবং তার এই যে সাঙ্গ পাঙ্গ সহ রিজাইন করা উচিত, না হলে রিজাইন না করলে তাকে রিজাইন করাই দেওয়া উচিত।
দিয়ে একটা শক্ত সমর্থ সাধারণ বুদ্ধির একটা সরকার গঠন করা উচিত, যারা এদেশে আইন শৃঙ্খলাকে এস্টাবলিশ করবে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং আপনার বাংলাদেশকে সঠিক পথে নিবে, নতুন এক বাংলাদেশ গড়বে যেখানে এই দুর্নীতি, এই সকল জায়গায় টাকা দিতে হয়, এই বৈষম্য, সকল জায়গায় বৈষম্য আবার চলে আসতেছে এবং পরিবারতন্ত্র চলে আসতেছে, এগুলির ঊর্ধ্বে যে একটা রাষ্ট্র হবে বাঙালির রাষ্ট্র বাংলাদেশ, আমরা যেন গর্ব করে বলতে পারি সারা বিশ্বে। আপনি কি কখনো দেখেছেন এর আগে মানে আমাদের অন্য কোন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের কোন মানে সরকারের একাধিক ব্যক্তির উপর, উপদেষ্টার উপর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুনেছেন আপনি আগে কখনো? না, বাংলাদেশে দেখুন 91-এ শাহাবুদ্দিন সাহেবের একটা ক্যাপ্টেন গভর্নমেন্ট ছিল 3 মাসের, সেখানে কিন্তু ডক্টর ইউনূসও ছিলেন প্রাথমিক শিক্ষার একজন অ্যাডভাইজার যতদূর মনে পড়ে। তারপরে 96-এও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, 2001-এও কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। কারো কাছেই এরকম শোনা যায় নাই, তবে যে ব্যতিক্রম নাই তা না। 2006 সনে যে কেয়ারটেকার গভর্নমেন্টটা হলো, 2006 সনে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, সেখানে ইয়াজউদ্দিন সাহেবের গভর্নমেন্টে আপনার সেখানে একজন অ্যাডভাইজার ফজলুল হক সাহেব, তার নামে কিন্তু মামলা এখনো মনে হয় আছে, দুর্নীতির মামলা, একেবারে কঠিন দুর্নীতির মামলা। আরেকজন ছিলেন আপনার গিতিয়ারা সাফিয়া ছিলেন একজন, তার বিরুদ্ধে কিন্তু বাড়ি দখলের অভিযোগ ছিল, নানাবিধ অভিযোগ তার বিরুদ্ধে ছিল, তার স্বামীর বিরুদ্ধেও ছিল। এই দুটা ছাড়া আর কোন অ্যাডভাইজারের বিরুদ্ধে কোন রকম অভিযোগ উঠছে বলে আমার জানা নাই, থাকতে পারে কিন্তু আমার জানা নাই। সাধারণত যে কেয়ারটেকার গভর্নমেন্টে যারা আসেন তারা অরাজনৈতিক হন এবং তারা দুর্নীতির ঊর্ধ্বে থাকেন, তারা হয়তো অনেক সময় বায়াসড হন, কিছুটা হিউম্যান নেচার আছেই, কিন্তু গ্রস যেটা বর্তমানে ডক্টর ইউনূস সরকারের যেটা হচ্ছে, এটা তো একেবারে মানে আসলে কি এই সরকারটা মানে কি একটু বেপরোয়া হয়ে গেছে এই জন্য, নাকি আমরাই আগের তুলনায় বেশি অভিযোগ প্রিয় হয়ে গেছি এটার কারণ? আপনি কি মনে হয়? আমি যে এই সরকার অভিযোগ তো আপনি দিতে পারতেছেন না, কয়জনে অভিযোগ দেয়? আপনি দেন, আমি দেই, আরো 2-4 জন দেয়, আর যারা দিত তাদেরকে তো জেলে পড়ে ফেলছে, বাকিদেরকেও হয়তো জেলে পড়ে ফেলবে এই সরকার। অভিযোগ কেউ খুব একটা দিতে পারে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়ায়। এখানে প্রথমত যে ইয়াজউদ্দিন সরকারের ভিতরে 2 জন লোক এইভাবে হইলো কিভাবে? তার কারণ ছিল ইয়াজউদ্দিন সাহেব ছিলেন খুবই দুর্বল প্রকৃতির একজন প্রশাসক, ঠিক তেমনি আমাদের ডক্টর ইউনূসও একজন দুর্বল প্রকৃতির প্রশাসক। এবং উনি আমি সেদিকে দেখলাম জিল্লুর রহমান একটা লিস্ট করছেন যে 26টা অনিয়মের সাথে ডক্টর ইউনূস জড়িত হয়ে গেছেন এই 14 মাসেই। 26টা অনিয়ম, এটা সোজা ব্যাপার না। এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি নিজেও তার সম্পদের হিসাব দেননি, ওনার কোনো অ্যাডভাইজারও সম্পদের হিসাব দেননি। উনি যদি স্ট্রং হতেন এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকার চেষ্টা করতেন, নিয়ম কানুনের ঊর্ধ্বে থাকার মানে নিয়মের মধ্যে থাকার চেষ্টা করতেন, তাহলে আজকে হয়তো না। উনি ওনার আত্মীয় স্বজনকে নিয়ে যাচ্ছেন এসে আপনার এই নিয়মতে যাচ্ছেন, একজন না কমপক্ষে 3-4 জন তার আত্মীয় স্বজন তার সাথে গেছে, যেটা শেখ হাসিনা করতো। এবং শেখ হাসিনা করতো সেটা তো সবাই নিন্দা করতো, আমরা সবাই নিন্দা করতাম। এবং শেখ হাসিনাকে আপনার টেনে হিস্ট্রে অপমানজনক ভাবে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়েছে এইসব কারণেই। তো এখন উনিও যদি সেই একই পথে যায়, তাহলে তো আমাদের দুর্ভাগ্য যে ওনার মতো একজন লোককে আমরা রাষ্ট্রের সরকারের প্রধান করেছি। এটা মনে হয় ঐতিহাসিক একটা ভুল ছিল, কারণ যেভাবে দুর্নীতির কথা শোনা গেছে, যেমন আল জাজিরা একটা অত্যন্ত বিশ্বাসযোগ্য নিউজ চ্যানেল, আল জাজিরার প্রতিবেদক যে ডিটেল দিয়ে দিচ্ছেন, এটা এখন উচিত কি? এখন উচিত হচ্ছে দুদকে টেক আপ করা, দুদকের এই কেসটা টেক আপ করা
এবং আপনি 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 কোনটা কথা বলছেন? আপনি যে এই সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সম্পত্তি ওটা নিয়ে বলছেন? নসরুল হামিদ বিপুর যে সম্পত্তি গুলি এরা টেক ওভার করছে, তার ব্যবস্থা করছে, এবং এমনও কথা আছে যে রিজওয়ানার প্লাগ গাড়িতে করে এই শোনা যাচ্ছে, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, শোনা যাচ্ছে যে তাকে ফ্লাগ গাড়িতে করে পরিবারের সীমান্তে গত বছরের নভেম্বরে নামিয়েও দিয়ে আসা হয়েছে, এবং তার হাজবেন্ড এরা তার অফিসে বসেন। অর্থাৎ এই যে নসরুল হামিদ বিপু তো একটা দুর্নীতিবাজ লোক ছিলেন, তাকে ধরার দায়িত্ব হচ্ছে এইসব অ্যাডভাইজারদেরকে। অ্যাডভাইজাররা যদি তাকে প্রোটেকশন দেয় বা তাকে বা তার মতো লোককে, তাহলে তো বুঝতে হবে যে আমরা খুবই ভুল কাজ করে ফেলছি, আমরা খুবই ভুল কাজ করে ফেলছি। এখন উচিত হবে, ভুল হয় কি মানুষের, এখন উচিত হবে দুদকের এই কেসটাকে টেক আপ করা এবং তদন্ত করা, এবং রিজওয়ানাকে ইমিডিয়েটলি এই অ্যাডভাইজারি প্যানেল থেকে তাকে বহিষ্কার বলবো না, তার নিজেরই রিজাইন করা উচিত আপাতত একটা নিরপেক্ষ তদন্তের স্বার্থে। তাকে যদি তদন্ত করতে না দেওয়া হয়, দুদক যদি তদন্ত করতে না দেয়, তাহলে কিন্তু এমন একটা পরিস্থিতির দিকে যাবে শেষ পর্যন্ত বাংলাদেশ, নেপাল স্টাইলে এদেরকে, এইসব দুর্নীতিবাজদেরকে, আমি রাজনীতিবিদ বলবো না, দুর্নীতিবাজদেরকে তোরাগ নদী, বুড়িগঙ্গা, বালু নদী, শীতলক্ষা সব জায়গায় ধাওয়ায় কিন্তু ফেলবে। তারপর এদের সবাই রাজনৈতিক মৃত্যু হবে, এদের সবাই রাজনৈতিক মৃত্যু হয়ে যাবে, একটা শ্রেণী বিলুপ্ত হয়ে যাবে এই বাংলাদেশের রাজনীতি থেকে এবং বিজনেস থেকে। সুতরাং ইমিডিয়েটলি ইউনূসের হওয়া উচিত, ডক্টর ইউনূসের বোধোদয় হওয়া উচিত, তদন্ত শুরু করা উচিত, এবং তার সম্পত্তির হিসাবটা সে দিয়ে দেয়। যদি সে না দেয়, তাহলে তো আমাদের সন্দেহ আরো বেশি ঘনীভূত হবে। মাত্র 5 মাস আছে ইলেকশনের। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এরকম সরকারের ঘোষণা আছে, সেভাবে নির্বাচন কমিশন তার কাজ করে যাচ্ছে। কিন্তু তারপরও সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সংশয় আমরা দেখতেই পাচ্ছি। সাধারণ মানুষ মানে এখনো যেন মানে নিশ্চিত হতে পারছে না যে আসলে কি নির্বাচন হবে কিনা। এর পিছনে আসলে কারণটা কি? এটা কি সরকারের দিক থেকেই কারণ, নাকি সরকারের উপর মানুষের কোনো আস্থা নাই এই জন্য, নাকি পলিটিক্যাল পার্টিগুলো নানা রকম দাবি দাওয়া নিয়ে আসছে নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে, সেগুলোর জন্য? এখানে দেখেন, সরকারের যে ব্যর্থতা, তার প্রথমেই হচ্ছে তারা একটা সংস্কার কমিশন করছে নির্বাচন বিষয়ক। এখন নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন বলছে যে নির্বাচন কমিশন এইভাবে গঠিত হবে, সুন্দর একটা প্রপোজাল দিচ্ছে। কিন্তু তার আগেই সরকার নিজেই সেই চিটাগাং এর এক ভদ্রলোকটা দিয়ে একটা কমিটি করে, মানে নির্বাচন কমিশন গঠন করে ফেলছে, এবং দু একটা পার্টি অলরেডি বলছে যে একে আমরা মানি না, একে আমরা মানতে পারি না। এবং দেখেন যে ইশরাকের ঘটনায় তারা যে দুর্বল চিত্তের, দোদুল্য মনতার পরিচয় দিচ্ছে। এখন তো উচিত হবে এই নির্বাচন কমিশনকে সুপ্রিম জুডিশিয়াল করে বাতিল করে দিয়া, এই যে রিকমেন্ডেশন করা হয়েছে সংস্কারের কথা অনুযায়ী, সংস্কার কমিশনের কথা অনুযায়ী নতুন করে নির্বাচন কমিশন গঠন করা দরকার। এদিকে আরেকটা বিষয় কিন্তু দাঁড়ায় গেছে, যেটা যে ছোট বড় দল বাদে, একটা দুইটা বড় দল বাদে সকল দল চাচ্ছে যে সংখ্যানুপাতিক বা প্রপোর্শনাল নির্বাচন। এ বিষয়ে তারা কিন্তু অ্যাডামেন্ট। জাতি কিন্তু মানে পলিটিক্যাল পার্টিগুলি দুইটা ভাগ হয়েছে, একদিকে একটা দল, ছোট্ট একটা বৃহৎ দল দুই একটা, আর বাকি সবাই কিন্তু প্রপোর্শনাল নির্বাচন চায়। এ বিষয়ে সরকার কিন্তু নিশ্চুপ। ওই যে আলী রিয়াজের যে ঐক্যবদ্ধ কমিশন, তারা আবার আছে নিয়ে যে কি আপার হাউস না লোয়ার হাউস ইত্যাদি নিয়ে ব্যস্ত। কিন্তু এই বিষয়টা সংস্কার কমিশনও ঠিক মতো অ্যাড্রেস করে নাই, আর সরকারও অ্যাড্রেস করে নাই, যার ফলে আপনি দেখেন এই প্রপোর্শনাল নির্বাচনটা বিভিন্ন ফর্মে 90টা দেশে কার্যকরী আছে, আর ফার্স্ট পাস্ট দ্য পোস্ট যেটা আমাদের সিস্টেম, সেটা 58টা দেশে আছে, এবং ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে ওই দিকে, ওই প্রপোর্শনাল নির্বাচনের দিকে কোনো না কোনো ভাবে যাচ্ছে। আমরা কেন এই বিষয়টা গভীরভাবে একটু আলোচনাও করলাম না, যার ফলে নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে, এটাও একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে যে ইউনূস সরকার যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেটা যখন নির্বাচন শুরু হলে
এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। ওনার এই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে একটা জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব না বলে আমি কেন, আমার সাথে অনেকেই একমত হবেন। জি।